আসসালামু আলাইকুম। নিয়মিত বোর্ড প্রশ্ন সমাধানের আজকে আমরা ময়মনসিংহ বোর্ড থেকে আসা তৃতীয় অধ্যায়ের দুইটি কোশ্চেন সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের কোশ্চেন দুটি আমরা সলভ করব। তো প্রথমে আমাদের দেখো সংখ্যা পদ্ধতি থেকে আসা গ নম্বর প্রশ্নে দেওয়া আছে। এখানে আমাদের বলছে যে উদ্দীপকে px এবং xy এর মানকে বাইনারিতে যোগ করো। তাহলে px এর মানটা দেখো ডেসিমেলে ছিল, ডেসিমেল থেকে আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করে নিছি, সময় বাঁচানোর জন্য আমি আগে থেকেই করে রাখছি। তো দেখো এখানে এখানে পূর্ণ সংখ্যাটাকে আমরা 2 দ্বারা ভাগ করছি এবং ভগ্নাংশটাকে 2 দ্বারা গুণ করছি, করে আমরা এই যে বাইনারি সংখ্যা দুইটার মান বের করে ফেলছি, মানে আমরা px এর মানটা বের করে ফেলছি অলরেডি। তো এখন ঠিক একইভাবে আমাদের বের করে নিতে হবে কার মানটা, আমাদের একইভাবে বের করে নিতে হবে হচ্ছে xy এর মানটা। তো আমরা যদি হচ্ছে এখানে xy এর মানটা বের করে ফেলি, তো আমাদের এখান থেকে আমরা এই অংশটাকে আলাদা করে রাখতেছি। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশটাকে আলাদা করে বের করে নিলাম। এখন আমরা একইভাবে কিসের মানটা বের করে নেব, xy এর মানটা বের করে নিব। তাহলে দেখো xy এর মানটা কত ছিল, দেখো তো xy এর মানটা ছিল হেক্সাডেসিমেলে। তো 31.e এটা হেক্সাডেসিমেলে ছিল, এটাকে আমাদের বাইনারিতে বের করে নিয়ে আসতে হবে। তো হেক্সাডেসিমেল থেকে বাইনারির সম্পর্ক হেক্সাডেসিমেলের সাথে 4 বিটের তোমরা জানো। তাহলে ই এর বাইনারি হচ্ছে ই মানে হচ্ছে 14, তাহলে 14 হচ্ছে 8 আর 4 12 13 14, এই যে বের করে ফেললাম। 1 এর জন্য শুধু 1, আগে 3টে 0 দিয়ে 4 বিট মিল করে নিতে হবে। এখানে ভগ্নাংশ ছিল, তো আমাদের এখানে ভগ্নাংশটা বসায় দিতে হবে বা দশমিকটা। এখন 3 এর জন্য 1 1, আগে দুইটা 0। তো আমরা xy এর মান এবং px এর মান এই দুটো মান বের করে ফেলছি। এখন আমাদের বাইনারিতে যোগ করতে হবে, মানে বাইনারি মান দুটো যোগ করে নিতে হবে। তখন আমরা যোগ করে ফেলি। তো px এর মান আমরা পাইলাম কত, দেখো তো এখান থেকে px এর মান পাইছি হচ্ছে 101010। তো এই মানটা আমরা এখানে বসাই দেব। তো px এর মানটা আমরা পাইলাম হচ্ছে 101010 দশমিক 0110। ঠিক একইভাবে যে আমরা বের করে ফেললাম xy এর মান, xy এর মানটা আমরা বসাই দেব। তো এই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে ভগ্নাংশটা তোমরা আগে বসায় নিবা যেন আমাদের ভুল না হয়। তো বসানোর পর আমাদের ভগ্নাংশের পরে যে মানগুলো আছে, যেমন 1 3টে 0, তো 1 লেখার পর আমরা 3টে 0 নিচে নিচে বসাই দেব। তারপর দেখো আমাদের ডাবল 1 আছে, দুইটা 1 আছে। 0 গুলোকে চাইলে আমরা স্কিপ করতে পারি। তোমরা যদি লেখো তাহলে উপরে বাম পাশেও 0 রাখতে পারো, ফাঁকাও দিতে পারো। তো 0-র কোনো মূল্য নাই পূর্ণ সংখ্যার বেলায় বামে, এজন্য আমরা লিখলাম না। তো ডানের বেলায় দেখো ডাবল 1, 3টা 1 0 আছে, তো 3টা 1 0 কে আমরা লিখে ফেললাম সুন্দরভাবে। তো এই মানটা কিন্তু আমাদের ছিল কিসের মান, এই মানটা ছিল হচ্ছে px এর মান। তো উপরেটা px ছিল, px এর মান লিখে ফেললাম। তো px ইকুয়াল আমাদের ডেসিমেলে ছিল হচ্ছে এই মানটা, তো আমরা লেখার দরকার নেই আপাতত, আমরা যেহেতু শুধুমাত্র বের করতে বলছে বের করে ফেলি। আর xy এর মানটা হচ্ছে এইটা। তো এই দুটো সংখ্যাকে যে আমরা যোগ করতেছি px এবং xy, সেটা আমাদের বাইনারিতে যোগ করতে বলছে। তো বাইনারি মান বের করে ফেলছি। 0 0 যোগ করলে 0, 1 1 0 হাতে থাকে 1, তাহলে 3টা 1 1 হাতে থাকে 1, 1 1 0 হাতে থাকে 1, 1 1 0 হাতের 1টা আর এই 1 আবার 0 হাতে থাকে 1 1, তারপর আর হাতে থাকতেছে না, এই 1 এর 1 1 এর 1, এই 1 এর 1 1 1 0 হাতে থাকে 1, সেই হাতের 1টা এখানে। দেখো এটি হচ্ছে আমাদের px প্লাস xy এর মান, তোমরা বের করে ফেললাম। পরবর্তীতে দেখো আমাদের কি বলছে, তোমরা মনে হয় বুঝতে পারছো। আচ্ছা, পরবর্তীতে দেখো আমাদের বলছে যে pq এবং হচ্ছে qy এর মধ্যে ব্যবধান যোগের মাধ্যমে নির্ণয় করো। দেখো pq এর মানটা অক্টালে ছিল এবং qy এর মানটা দেখো q এর মানটা ডেসিমেল ছিল। তো প্রথমে আমাদের যে কোনো মান যদি আমাদের 2 এর পরিপূরকের সাহায্যে বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলে, তখন মান দুইটাকে প্রথমে তোমরা ডেসিমেলে নিয়ে আসবা, মানে দুইটা মানে ডেসিমেলে নিয়ে আসবা। যেমন এখানে আমাদের pq এর মান ছিল, দেখো তো কিসে, pq এর মান ছিল অক্টালে 62, অক্টাল থেকে আমাদের ডেসিমেলে নিয়ে আসতে হবে। তো অক্টাল থেকে বা যে কোনো সংখ্যা থেকে ডেসিমেলে নিয়ে আসার জন্য অঙ্কগুলোকে তার স্থানীয় মান অর্থাৎ 8 দ্বারা প্রথমে গুণ করে নিবা।
গুণ করার পর 8 এর পাওয়ার 0 তারপরে 1। তাহলে দেখো 8 এর পাওয়ার 1 মানে হচ্ছে 8, 6 48 প্লাস 2। দেখো আমরা পাইলাম হচ্ছে PQ এর মান, PQ এর যে মানটা ছিল এই মানটা পাইলাম আমাদের হচ্ছে 50। তো একইভাবে আমাদের মান বের করে নিতে হবে QY এর মান। তো QY এর মান বের করার দরকার নেই, আমাদের QY এর মান ডেসিমেলেই ছিল 41। তো আমরা 41 ডেসিমেল লিখে ফেললাম, আচ্ছা রাখলাম, এইটুকু আমাদের কাজ শেষ। এখন আমাদের বলছে PQ ও QY এর মধ্যে ব্যবধান। তো আমরা লিখতে পারি অতএব PQ ও QY এর মধ্যে ব্যবধান। তাহলে PQ এর মান পেলে আমরা 50 ডেসিমেল। দেখো কম্পিউটার কিন্তু হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করে। তাহলে দেখো এই যে ব্যবধান বলছে, তাহলে বিয়োগ করতে হবে, সে বিয়োগ চিহ্নটা দিতে হবে হচ্ছে পরের সংখ্যাটা মানে 41 কে। তো দেখো যোগ বিয়োগ করলে তুমি ব্যবধান পাইতেছো, যোগ বিয়োগ করলে ব্যবধান পাচ্ছ তুমি 9 ডেসিমেল সংখ্যা। তাহলে দেখো আমরা এতটুকু কাজ করার পর দেখো এই যে সংখ্যা দুইটা ছিল এখানে PQ এবং XY দুইটার মানে কিন্তু আমরা 8 বিট রেজিস্টারে নিতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা ভুল ধারণা যে আমরা আসলে কখন কতটা বিট করে নিতে হবে বা কত বিট রেজিস্টার করে নিতে হবে, এটা আমাদের কনফিউশন কাজ করে আমাদের ভিতরে। তো দেখো তোমাদের আমি বলি, তো সংখ্যা যদি 0 থেকে 127 এতটুকু পর্যন্ত থাকে তখন তোমরা নিবা হচ্ছে 8 বিট রেজিস্টার। আর যদি হচ্ছে এর থেকে বড় 128 থেকে যদি এর থেকে বড় হয়, এর থেকে বড় মানে হচ্ছে 65,535 পর্যন্ত যদি হয় 28 থেকে শুরু করে, তাহলে তোমরা এটা 16 বিট রেজিস্টারে গণনা করবা বা নিতে পারো তুমি এর থেকে বড় হলে, 128 এর চেয়ে বড় হলে। তো এত বড় তোমাদের কখনোই আসবে না, মানে তোমার হয়তোবা 128 29 বা হচ্ছে 200 300 এর থেকে বেশি আসবে না আর কি, একদম 16 বিটের থেকে বড় আসবে না পরীক্ষায়। তো যেহেতু এখানে 50 বা 41 আছে, এইগুলো সবগুলো আমরা 8 বিট রেজিস্টারে নিতে পারি। তো আমরা লিখে ফেলি যে এটা 8 বিট রেজিস্টারে করতেছি আমরা। 8 বিট রেজিস্টারে তোমাদের মাথায় রাখতে হবে সবসময় যে যেটা ধনাত্মক সংখ্যা সেটা 2 এর পরিপূরক করার দরকার নাই, সেটা শুধুমাত্র এটার প্রকৃত মান অর্থাৎ বাইনারি মানটা বের করে ফেলবো। তো বাইনারি মান বের করার সময় দেখো তোমরা একটু খেয়াল করো, একটু ইজি ওয়েতে করে নিতে পারো। এই যে 50টা আসছে কোথা থেকে? 62 থেকে। একটু মাথা খাটাইতে হবে। আমি বলি শোনো, আইসিটি কিন্তু খুব বেশি কঠিন না, তোমাদের বুদ্ধি থাকারও দরকার নেই, তোমাদের জাস্ট যদি মাথাটা থাকে যদি, তাহলে তোমরা আইসিটিতে মোটামুটি ভালো করতে পারবা এবং নিয়মিত যদি পড়াশোনাটা করো। তো দেখো এখানে যে ডেসিমেলটা 50 ছিল, এই ডেসিমেলটা আছে কোথা থেকে দেখো তো? অক্টাল থেকে। তো অক্টাল থেকে বাইনারি করা তো সহজ, 3 বিট করে নিলেই অক্টাল থেকে বাইনারি হয়। তাহলে এখানে প্রথমে আমরা দেখো 2 এর জন্য বাইনারি করে নিচ্ছি, 2 এর বাইনারি হচ্ছে 10, তো আগে একটা বিট দিয়ে আমরা 3 বিট মিল করে নিলাম। ঠিক একইভাবে 6 এর জন্য 011, তো এটা 6, তো এখানে 6টা বিট হচ্ছে, আগে 2টা শূন্য দিলেই আমাদের 50 এর মান হচ্ছে। যারা এইভাবে পারো না বা বোঝো নাই, তোমরা 1 2 4 8 16 32 এইভাবে মিল করে নিবা। এইভাবে তোমরা মান বসায়, মানে 50 মেলানোর জন্য 16 আর হচ্ছে তোমার 32, দুইটা লাগতেছে 48 আর 2 এ 50, বাকিগুলো লাগতেছে না 0। তো দেখো একই মান 11 11, আচ্ছা এটা এখানে 0 দিতে হবে, 11 0 0 1 0। তো 8 কে লাগতেছে না, 4 কে লাগতেছে না জন্য 4 এখানে 0 দিলাম। তো আশা করি তোমরা এগুলো পারো। এখন এই যে দেখো তো -41 এর আগে আছে না, তো মাইনাস চিহ্ন যেখানে থাকবে শুধুমাত্র ওই সংখ্যাটাকে 2 এর পরিপূরক করে নিতে হবে। তাহলে মাইনাস এখানে আমাদের আছে 41 এর এখানে, তো 41 এর প্রথমে আমাদের প্রকৃত মান বের করে নিতে হবে। তাহলে দেখো তো এখন একটু ভালো করে খেয়াল করো যে 41 সংখ্যাটা কোথা থেকে আসছে। 41 সংখ্যাটা 41 এ দেওয়া ছিল, এটার কোনো সমস্যা নেই, 41 এর আমাদের বাইনারি মান বের করে নিতেই হবে। তাহলে দেখো তো 32 এর স্থানে আমরা মনে মনে ধরে নিলাম, তোমরা না পারলে তোমরা এইভাবে বসাবে 1 2 4 8 16 32। তো 32 আমাদের 41 মেলানোর জন্য 32 আর 8 40 আর 1 41, আর বাকি লাগতেছে না শূন্য। তাহলে আমাদের আসতেছে 1 0 1 0 0 1। তাহলে এখানে 6টা বিট 7 8টা বিট 8 বিট রেজিস্টার মিল করে নিলাম।
তো এই 41 কে যদি আমরা -41 করতে চাই তাহলে আমাদের 2 এর পরিপূরক করতে হবে। তোমরা জানো কোন সংখ্যা 2 এর পরিপূরক করা মানে তার বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা পাওয়া, অর্থাৎ 41 এর যদি আমরা 2 এর পরিপূরক করি তাহলে আমরা পাবো হচ্ছে -41। তো আমরা করে নেই। তো 41 এর 2 এর পরিপূরক করার জন্য প্রথমে 1 এর পরিপূরক করতে হবে, 0 গুলাকে 1, 1 গুলাকে 0 করলেই হবে। আমি করে নিচ্ছি, এটা 1 এর পরিপূরক। তার সাথে 1 যোগ করলে আমরা 2 এর পরিপূরকটা পাবো। দেখো 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করতে হবে, কিন্তু এই প্রকৃত মানের সঙ্গে নয়, মানে এই লাইনটা এখন আর যোগ করা যাবে না। তো এই 0 এর সাথে 1 যোগ করলে 1 1 1 0 1 0 1 1। আচ্ছা এই যে দেখো এই যে এই বিটটা হচ্ছে আমাদের চিহ্ন বিট। তো চিহ্ন বিটে দেখো 0 ছিল, আমাদের 1 আসছে, তার মানে এই সংখ্যাটা +41 থেকে -41 এর সমমান হয়েছে 2 এর পরিপূরক। তো আমরা 2 এর পরিপূরক করে আমরা 50 এর মান এবং -41 এর মান দুইটা বের করে ফেলছি। তো এখন আমাদের কি করতে হবে, এই সংখ্যা দুইটা যোগ করে নিতে হবে। দেখো কোনটা কোনটা যোগ করবা বলো তো, এই -41 এবং প্লাসের 50 এই দুটো সংখ্যাকে যোগ করতে হবে। দেখো তাহলে প্লাসের 50 এই সংখ্যাটা, দেখো প্লাসের 50 সংখ্যাটা যেটা ছিল আমাদের সেটি ছিল হচ্ছে 2টা 0 2টা 1 2টা 0 2টা 0 2টা 1 আবার 2টা 0 1 0। আর মাইনাসের 41 ছিল হচ্ছে 1 1 1 1 0 1 0 1 0 3টা 1। তো এইটাকে এখন আমরা যোগ করে ফেলি। দেখো বাম পাশে আমাদের মতো আমাদের স্বাভাবিক যোগ যদি করি, যোগ বিয়োগ করি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে, তাহলে 9 থাকতেছে এখানে ডেসিমেলের। তো দেখো যে 9 কি মিলে কিনা। 1 আর 0 যোগ করলে 1 হবে, 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1 1 1 0 হাতে থাকে 1 1 1 1 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 0, হাতের 1 আর এই 1 0, আবার হাতের 1 1 0। এইটা আমাদের থাকতেছে ক্যারি বিট, এটা হাতে থাকা বিট বা ক্যারি বিট। এই বিটটাকে বলতেছি আমরা, অষ্টমতম বিটটাকে বলতেছি চিহ্ন বিট। এই বিটটাকে ধরতেছি আমরা হচ্ছে চিহ্ন বিট। দেখো তো আমরা 8 বিট রেজিস্টার গণনা করে কাজ করতেছি। তো এখানে 1 2 3 4 এখানে 8টা বিট। তো এই যে দেখো এখানে যে আমাদের ক্যারি বিটটা থাকতেছে, ক্যারি বিট আমাদের দেখো তো রেজিস্টার আমার ধরো 8 জিবি, ধরো আমাদের মেমোরি সাইজ 8 জিবি, আমাদের 9 জিবি পর্যন্ত কোনো ফাইল কি ডাউনলোড করা যাবে, ওখানে রাখা যাবে? রাখা যাবে না। এই জন্য ক্যারি বিটটা কিন্তু ওভারফ্লো হয়ে যাবে, মানে মেমোরিতে জায়গা পাবে না, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। তোমরা লিখে ফেলতে পারো যে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, লিখে ফেললাম। তাহলে ক্যারি বিট যদি গ্রহণযোগ্য না হয় তাহলে তোমাদের হচ্ছে পি কিউ এর ব্যবধান থাকতেছে 1001, অর্থাৎ 9 এই সংখ্যাটি। এইটি হচ্ছে তোমাদের অ্যান্সার। তো এটা গেল ঘ নাম্বার। এখন আমরা ডিজিটাল ডিভাইস থেকে আসা কোশ্চেনটি সলভ করব। তো দেখো ডিজিটাল ডিভাইস থেকে আসা কোশ্চেনটিতে দেখো এখানে বলছে, দেখো উদ্দীপকে দেওয়া আছে একটা সমীকরণ। সমীকরণের মধ্যে আমরা গ নাম্বারে সলভ করব। আমরা প্রথম দুইটাকে স্কিপ করতেছি, ক খ কে। উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি কর। তো এই ফাংশনটা আছে, এই ফাংশনটা সত্যক সারণী তৈরি করতে হবে। তো সত্যক সারণী তৈরি করার জন্য তোমাদের মাথায় রাখতে হবে যে কয়টা চলক আছে, যতটা চলক আছে ততটা অনুযায়ী ঘর সংখ্যা বসাইতে হবে। আমি তোমাদের দেখাই দিই কিভাবে ইজিলি ওয়েতে করবে। দেখো তো আমি তোমাদের ফাস্ট ফরওয়ার্ড করে একটু স্কিপ করে তোমাদের জন্য সত্যক সারণীটা অঙ্কন করে নিচ্ছি, তারপর আমি বুঝাই দিচ্ছি তোমাদের। দেখো আমাদের সমীকরণে যে তিনটা চলক ছিল এ বি সি, প্রথমে আমাদের চলক তিনটার নাম লিখলাম। দেখো এ বি সি, পরবর্তীতে দেখবা যে একটা একটা চলকের উপরে একটা একটা নট কোথায় কোথায় আছে। দেখো এর উপরে নট আছে, বির উপরে নট আছে, সির উপরে নট নাই, তো সি নটকে আমরা রাখতেছি না। তো এ নট এবং বি নট তার পরে পরে নিলাম, যেন এখান থেকে দেখেই এখানে বসাইতে পারি। তারপরে এই একটা একটা নট নেওয়ার পর তারপর আমরা এই যে এ নট বি সি এর কাজ করলাম, তারপরে এ বি নট সি, তারপরে এ বি, এক এক করে সবগুলা টেনে পরে সবগুলোকে আমরা যোগ করে ফেললাম, বাস এতটুকুই। এরপর
চলক আমাদের আছে, দেখো চলক আছে হচ্ছে আমাদের তিনটা এবিসি, তাহলে ঘর সংখ্যা হবে দেখো 2 চলক অর্থাৎ 3। আচ্ছা দেখো, আর এই হেডার ফাইলটা মানে উপরের ফাইলটার জন্য তোমাকে একটা বেশি করে রাখতে হবে, তাহলে 2 মানে হচ্ছে 8, আর তার সঙ্গে একটা বেশি নিলে হচ্ছে 9টা লাগতেছে 9। তার মানে আমাদের এখানে টোটাল সারির সংখ্যা লাগবে হচ্ছে 9টা, সারির সংখ্যা লাগবে 9টা। তো একটা অলরেডি আমরা নিয়ে ফেলছি হেডারের জন্য, আমরা আর 8টা টান দিয়ে নিব। তো দেখো এই যে একটা নিলাম, আমরা একটু কপি করে নেই, তাহলে 2টা 3টা দেখো আমাদের 8টা শেষ। তো এখন আমাদের কি করতে হবে দেখো, এখন আচ্ছা এই যে আমরা নিলাম, এখন আমাদের প্রথমে দেখো বাইনারির বেলায় তোমাদের মনে আছে কিনা, বাইনারির প্রথম স্থান মানে 1, তারপর একটা 2, তারপর একটা আছে 4। তো আমরা সি এর এখানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে বাইনারি স্থানীয় মান 2, তারপরে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তারপরে 4টা 0 4টা 0 4টা 1। তো এইভাবে আমরা সাজাই নিলাম, নেওয়ার পরে এ নট, তো এর এখানে 4টা 0 আছে, তো এ নটের এখানে 4টা 1 হবে, তারপরে এখানে 4টা 1 আছে, তো এখানে 4টা 0 বসাইতে হবে, মানে একে পূরক করে দিলাম, উল্টাইতে হবে। তো বি তে নট আছে, তো বি এর এখানে 2টা 0 2টা 1 আছে, তো 2টা 1 আমরা বসাই দিই, তারপরে 2টা 1 আছে 2টা 0 1 1 0 0। তারপর আমাদের বলছে এ নট বিসি, তো এ নট এর লাইন হচ্ছে এইটা, কলাম হচ্ছে এটা, তারপর বি এর কলাম হচ্ছে এটা, এবং সি এর কলাম হচ্ছে এইটা। তো এখন তোমরা পরীক্ষার খাতায় 2 আঙ্গুল দিয়ে খাতার মধ্যে এইভাবে ধরবা দুইটাকে, এবং আরেকটা নিজের চোখে চোখে দেখে দেখে বসাবা। তো দেখো বিসি এর সাথে আছে এ নট, তো বিসিটা তুমি আঙ্গুল দিয়ে এইভাবে ধরে নিলা, তাহলে দেখো এটা ইনটুতে আছে, ইনটুতে একটা 0 থাকলে আমাদের রেজাল্ট আসবে 0। তো 0 0 এর সাথে সিটা আছে, দেখো বিসি এর সাথে আছে এ নট। তো এই যে 3টা লাইন ভালো করে খেয়াল করে দেখো, এই 3টা লাইন, এই 3টা লাইন আমরা গুণ করে বসাবো। তো এই 3টা লাইনে যদি আমাদের একটা মাত্র 0 থাকে, একটা মাত্র 0 থাকলে আমরা অ্যান্সার 0 বসাই দেবো। তো এখানে দেখো বিতে 0 আছে 0, তারপর এখানে সিতে 0 আছে মাঝখানে 0, তারপর এখানে দেখো 3টা 1 আছে, এ নটে বি এবং সিতে 1 আছে, তার মানে এখানে 1 বসাইতে হবে। এখানে 3টা 0 আছে 0 0 0, এখানে দেখো এ নটে 0 আছে, তার মানে 0 বসাইতে হবে। ঠিক একইভাবে তোমরা এই যে এ বি নট সি বের করে নাও, এ বি নট সি, তার মানে এ বি নট আর হচ্ছে গিয়ে সি। তাহলে দেখো এই যে দেখো, তো এতে প্রথমে 4টা 0 আছে, তার মানে এদিকে চেক করার দরকারই নাই, আমাদের 4টা 0 আমরা বসাইতে পারি। তারপর দেখো তো এইখানে দেখে চেক করো, তাহলে এ বি নট, দেখো বি নটে আমাদের 1 আছে, আচ্ছা, আর সিতে কি আছে, সিতে দেখো 0 আছে, তো এই লাইনে তো হবে না, এখানে সিতে দেখো 0 আছে, তাহলে 0 থাকলে এখানে 0 হবে। ঠিক একইভাবে দেখো এখানে 1 আছে, সিতে আমাদের 1 আছে, সিতে 1 আছে, কিন্তু হচ্ছে দেখো তো সিতে আছে 1, বি নোটে কি আছে দেখো তো, বি নোটে এই যে এই লাইনে তো এখানে 1, সিতে 1 আর বি নোটে 1, তার মানে এখানে 1 হবে। দেখো তার পরের লাইনে আসি, পরের লাইনে দেখো পরের সারিতে দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, এবং বি নোটে আছে 0, তার মানে 0। তাহলে দেখো তো এখানে 1 1 সবই 1 আছে এইদিকে, কিন্তু হচ্ছে বি নোটে আছে 0, তার মানে এখানে হবে 0। ঠিক একইভাবে এবি বের করে নাও তোমরা, এবিতে দেখো এবিতে এতে 4টা 0 প্রথমে আছে, আমরা 4টা 0 বসাই নিলাম, তারপর 4টা 0 বসানোর পর এতে 1 আছে, দেখো বিতে দেখো 0 আছে, তার মানে এখানেও 0 হবে, এতে 1 বিতে 0, তার মানে 0, এতে 1 বিতে 1, এই দুটা 1 1। এখন আমাদের এই 3টা যোগ করে দিতে হবে। তো দেখো 3টা 0 যোগ করলে 0, যোগে আবার একটা মাত্র 1 থাকলে 1 হবে। দেখো এই অংশটা এবং এই অংশটা মিলে এটা যোগ, সবগুলো যোগে আছে, তাহলে এটা 0, এখানেও 0, এখানেও 0, এখানে একটা 1 আছে, দেখো
এ বি নট সি, এ বি নট সি প্লাস এ বি নট এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি আছে। তো এখানে এটার মধ্যে দেখো একটা ওয়ান আছে, আমরা ওয়ান বসাই দিলাম, তাহলে এখানে তিনটায় জিরো জিরো, এখানে একটা ওয়ান 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 ওয়ান। তো এই হচ্ছে আমাদের সত্য সারণী। তো আমরা পরেরটাতে দেখি ঘ নম্বরে আমাদের কি বলছে। এখন ঘ নম্বরে আমাদের বলছে উদ্দীপকে প্রদত্ত ফাংশনটির সরলীকৃত মান শুধু নর গেট দিয়ে বাস্তবায়ন করে দেখো। তাহলে যে ফাংশনটা আছে এটাকে প্রথমে সরল করে নিতে হবে, সরল করার পর তারপর সেটাকে নট গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো দেখো যে ফাংশন আমাদের ছিল সেটি হচ্ছে এক্স এর মান ছিল এমন। তো এটাকে আমাদের প্রথমে সরল করে নিতে হবে, তাহলে এক্স ইকুয়াল আমরা লিখতে পারি এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি। তো সরল নিয়ে আমার আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে তৃতীয় অধ্যায়ের প্লে লিস্টে গিয়ে সরলটা দেখে আসতে পারো। তো সরল করার জন্য আমাদের সর্বমোট তিন ধরনের সূত্র বা তোমার উপপাদ্য প্রয়োজন হয়। একটা হচ্ছে ডি মর্গানের, বুলিয়ানের এবং বিভাজন উপপাদ্য। তো এর বাইরে আর আসলে দরকার নেই তোমাদের। হ্যাঁ, তাহলে প্রথমে দেখো আমরা কমন নেওয়ার চেষ্টা করব। তো কমন তো আমাদের এইদিকে চাইলে এই দুটার মধ্যে কমন নিতে পারো, তো আমরা এটাকে রেখে দিচ্ছি। তো এখানে যদি আমরা কমন নেই, দেখো এখানে আমাদের কমন যাচ্ছে হচ্ছে এ, এ কমন গেলে বি নট, এখানে থাকতেছে সি, আর এখানে থাকতেছে হচ্ছে শুধুমাত্র বি। দেখো এ নট বি সি প্লাস, এখানে এর ভিতরে দেখো এটা বিভাজন উপপাদ্য প্রয়োগ করা যায়। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ বি আর প্লাস তার সাথে আছে সি। তো সূত্র আমরা জানি এ বি প্লাস সি, এটা বিভাজন উপপাদ্য। এই উপপাদ্য অনুযায়ী এই দেখো সি যাবে একবার এর সাথে, এ প্লাস সি ইন্টু বি প্লাস সি, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে দেখো বি একবার যাবে বি নটের সাথে, তার মানে বি নট ইন্টু বি নট প্লাস বি আবার ইন্টু বি প্লাস সি হবে। একবার বি যাচ্ছে একবার বি নটের সাথে, একবার যাচ্ছে সি এর সাথে, আশা করি বুঝতে পারছো। তো এটা আবার দুইটার সাথে, তো আমরা ব্র্যাকেট দিয়ে রাখবো, এটা গুণ আছে পুরোটার সঙ্গে, যেন আমরা ফার্স্ট ব্র্যাকেটই দিতে হবে। সরলের বেলায় সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট এখানে ইউজ করা যাবে না আইসিটিতে। তো দেখো এরপর এ নট বিসি প্লাস, তো এখানে আমরা কি সূত্র প্রয়োগ করলাম আমি একটু সাইড নোট করে দেই তোমাদের জন্য সুবিধা হবে। তো এইখানে আমরা সূত্র ইউজ করেছি হচ্ছে এ প্লাস বিসি, এই সূত্রটা এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। যারা সরল পারতেছো না বা বুঝতেছো না তারা আমার ওই ভিডিওটা দেখে আসলেই ইজি হবে তোমাদের জন্য। তো দেখো তাহলে বি প্লাস বি নট প্লাস বি বা বি প্লাস বি নট এটা ইকুয়াল 1 হয়। তো দেখো এখানে 1 ইন্টু যা থাকবে তাই, অর্থাৎ এই জিনিসটা আমাদের ক্যান্সেল হচ্ছে। বি নট প্লাস বি মানে 1, তো 1 ইন্টু বি প্লাস সি মানে বি প্লাস সি। তো আমরা সরাসরি লিখতে পারি বি প্লাস সি। যেহেতু দেখো এখানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে বি নট প্লাস বি ইকুয়াল 1, তো 1 ইন্টু আবার বি প্লাস সি নট ইকুয়াল যা আছে তাই, তো আমরা এতটুকু লিখতে পারি। তাহলে এ নট বি সি, এটা গুণ করে দিলে এর সঙ্গে এ বি প্লাস এসি। তো এখন আমরা যে অবস্থানে আসছি, তো এখান থেকে দেখো এই দুইটার মধ্যে আবার কমন যাচ্ছে বি, কমন গেলে এ নট সি থাকতেছে আর এখানে থাকতেছে হচ্ছে এ। তো আবার ওই বিভাজন উপপাদ্য প্রয়োগ করা যাচ্ছে, তাহলে বি ইন্টু এই দুটার মধ্যে যদি আমরা বিভাজন উপপাদ্য প্রয়োগ করি তাহলে একবার হবে এ নট প্লাস এ আর একবার হবে এসি, এ প্লাস সি। তো এটাকে আবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, কারণ বিটা দুইটার সাথে গুণন, তার সাথে যোগ আছে এসি। তো এখন এ প্লাস এ নট মানে আমরা জানি ঠিক একইভাবে 1, তো 1 প্লাস এসি মানে এসি। তো আমাদের এটা ক্যান্সেল হয়ে থাকতেছে শুধুমাত্র এ প্লাস সি, তার সঙ্গে থাকতেছে হচ্ছে এসি। তো এখন এইটা আমাদের গুণ করে যদি দিই আমরা, বিটা এর সাথে গুণ হবে একবার মানে এ বি হবে, প্লাস বিটা সির সাথে গুণ হয়ে হবে হচ্ছে বিসি প্লাস এসি। তো এইটি আমাদের সরল, আর কোনো কাজ করা যাচ্ছে না। তো এখান থেকে আমরা এই পর্যন্ত পৌঁছেছি। এখন এইটা যে সরলকৃত মানটা আছে, এই সরলকৃত মানকে আমাদের নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো আমরা এইটা সরলকৃত মান বের করে ফেলছি, এখন আমাদের নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো নর গেট দ্বারা আমরা বাস্তবায়ন করে ফেলি।
তো এটাকে আমরা ছোট করে রাখতে পারি। আমি একটু ছোট করে নিচ্ছি। তাহলে দেখো আমরা বলবো যে এক্স এর মানটি বা ফাংশনটিকে শুধুমাত্র মানে ফাংশনের সরলীকৃত মানকে শুধুমাত্র নর গেট দ্বারা বাস্তবায়ন করা হয়। এটা তোমরা লিখে নিবা। আমি লিখে দিচ্ছি যে এক্স এর সরলীকৃত মানকে নর গেট দ্বারা বা শুধুমাত্র নর গেট দ্বারা বাস্তবায়ন করা হলো। এটা লিখে নিবা। নেওয়ার পর দেখো এক্স এর সরলীকৃত মান তুমি কি পাইছো, দেখো তো এক্স এর সরলীকৃত মান তুমি পাইছো এ বি প্লাস বিসি প্লাস এসি। তুমি এটা সাজায় নিতে পারো, সমস্যা নাই, সাজায় না নিলেও। তো দেখো নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলছে মানে এখানে যে এন্ড গুলো আছে এই এন্ড গুলোকে উঠাইতে হবে। তো এন্ড গুলো ওঠানোর জন্য তোমাকে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো ডি মর্গানের সূত্র তোমরা জানো যে এ ইন্টু বি যদি থাকে এবং তার উপর যদি নট থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি এ নট প্লাস বি নট। তো এই ইন্টুটা আমাদের প্লাসে দেখো কনভার্ট হচ্ছে। তো প্লাসে কিভাবে কনভার্ট করবো, এর উপর একটা নট থাকা প্রয়োজন ছিল, তো আমাদের নাই, আমরা দিয়ে নেব। তো আমরা জানি যে হচ্ছে দ্বৈত নীতি অনুযায়ী এর উপর যদি দুইটা নট থাকে তাহলে আমরা শুধুমাত্র একটা এ লিখতে পারি, কেননা জিরোর উপর দুইটা নট দিলে ওই জিরোই হয়, অর্থাৎ জিরোর উপর একটা নট দিলে হয় ওয়ান কে আবার নট করলে হয় জিরো, তার মানে জিরোর উপর দুইটা নট মানে জিরোই। এটা তোমরা মনে হয় জানো। আচ্ছা, তাহলে এইটার উপর দুইটা নট মানে এবির উপর দুইটা নট মানে এবি। তো এখন আমরা পরবর্তীতে সূত্র অ্যাপ্লাই করার জন্য এরকম কাজটা করে নিলাম। তো এটার উপর দুইটা নট প্লাস এসি, এর উপর দুইটা নট। তো এটাকে সূত্র অ্যাপ্লাই করার জন্য দেখো এইভাবে নিতে পারি এ বি, এই দেখো ইনটু থেকে প্লাস নিয়ে আসলাম এবং এই নটটা এর উপর একটা পড়বে। তার উপরের নটটার আমরা কোনো কাজ করি নাই, রেখে দিলাম। বি নট প্লাস একইভাবে সি নট, তার উপরে নট কোনো কাজ করে রেখে দিলাম। এ নট প্লাস সি নট, তার উপর নট। এখন এই সমীকরণটার কাজ করার পর পুরা সমীকরণের উপর যদি কোনো নট না থাকে তাহলে আমাদের ন্যূনতম একটা নট না থাকলে দুইটা নট দিয়ে নিতে হবে। তো এই সমীকরণের উপর দুইটা নট দিয়ে নিলাম। আমাদের যেহেতু আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করতেছি, সমীকরণটাকে একটি মাত্র আউটপুট বা একটি মাত্র তোমার লাইন বের করার জন্য সবগুলা সমীকরণের যে চলকগুলা ছিল সবগুলোর উপরেই একটা নট ছিল না জন্য, একটা নটও ছিল না জন্য আমরা দুইটা নট দিয়ে নিব। তো এখন আমরা সার্কিটটা অঙ্কন করে ফেলি। তাহলে এ থেকে একটা লাইন বের করি, যেহেতু সবগুলোর উপরে নট আছে তো আমরা নটের জন্য আলাদা করে লাইন বের করে নিব, তাহলে আমাদের জন্য সহজ হবে। তো দেখো এটা এই যে নর গেট বানাই নিলাম আমরা নৌকার মতো। তারপর বি, তো বি থেকে আবার টেনে আমরা এখানেও একটা নৌকার মতো নর গেট বের করে নিলাম। ঠিক একইভাবে আমরা এখানেও বের করে নিব। তো এইগুলো হচ্ছে নটের লাইন, মানে এ নট বি নট সি নটের লাইন। তো এখন দেখো এ নট প্লাস বি নট তার উপর নট আছে, তাহলে আমরা নট থেকে নিব লাইন। তাহলে এ নট থেকে একটা নিলাম, বি নট থেকে একটা নিলাম। তো এই দুটাকে যদি আমরা নর গেটে নেই, নর গেটে নিলে পাচ্ছে হচ্ছে এ নট প্লাস বি নট এবং তার উপর নট। ঠিক আছে, ওইভাবে আমরা বাকি কাজটা করে ফেলি। বি নট আছে, তো বি নট সি নট, বি নট প্লাস সি নট তার উপর নট, এ নট প্লাস সি নট, এ নট প্লাস সি নট তার উপর নট। এখন এই যে তিনটা লাইন দেখো ভালো করে, যদি আমরা এই দুইটা নট না নিতাম তাহলে আমাদের লাইনটা তিনটা লাইন এরকম করে থাকতো। তো তিনটা লাইন তো আউটপুটে এইভাবে রাখা যাবে না, তো এটাকে আরেকটা নর গেটের মধ্যে রাখলে দেখো যা আছে সবগুলা প্লাস হয়ে তার উপর নট আসবে, অর্থাৎ এ নট প্লাস বি নট তার উপর নট প্লাস বি নট প্লাস সি নট তার উপর নট প্লাস এ নট প্লাস সি নট তার উপর নট এবং পুরোটার উপর একটা নট আসবে। তো এখন এই যে আমরা যে এর উপর তো চাইলে এই সমীকরণ থেকে আমরা একটা নট দিতে পারি না চাইলেই। দেখো এর উপর যদি আমরা একটা নট দিই তাহলে কিন্তু আমাদের এ লেখা যাবে না, এর উপর দুইটা নট দিলে আমরা এ লিখতে পারবো। এই জন্য আমরা কি করলাম, এই সমীকরণটা ঠিক রেখে
একটি মাত্র লাইন বের করার জন্য আমরা দুইটা করে নট দিয়ে নিলাম, দেখছো? তো এটার উপর তো আরো একটা নট আছে। তো আমরা এটাকে যদি আমরা একই ইনপুট যদি আবার আবার দুইটাকে নিয়ে নর গেটের মধ্যে নেই, তাহলে এখানে যা আছে তার উপর জাস্ট একটা নট চলে আসবে, এতটুকুই। এটা তোমরা এখানে আউটপুটটা লিখে ফেলবা। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবা। আর এরকম নিয়মিত যদি তোমরা ভিডিও সমাধান আকারে যদি ভিডিওগুলো চাও, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও। ইনশাল্লাহ দেখা হবে।